একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আমাদের আজকের ভিডিওতে জানবো রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতাটা। মাই লাস্ট ডাচেস অর্থাৎ শেষ ডাচেস বা শেষ প্রিয়তমা বা শেষ পত্নী। আমরা এই কবি সম্পর্কে দুটা কথা না জানলেই নয়, যেহেতু তিনি অনেক কষ্ট করে কবিতাটা লিখেছেন। এই কবি হচ্ছেন রবার্ট ব্রাউনিং, যিনি ভিক্টোরিয়ান সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি ছিলেন। পলিন এই কাব্যগ্রন্থ দিয়ে তিনি তার প্রথম লেখা শুরু করেছিলেন। তিনি 1812 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মূলত তিনি ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত ছিলেন। তার লেখা আমরা বিভিন্ন কাব্যগ্রন্থ পাই, তার মধ্যে কাব্যগ্রন্থ এবং কবিতা আমরা পাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল লাস্ট রাইড টুগেদার, মিটিং অ্যাট নাইট, ফ্রা লিপ্পোলিপ্পি, পাইট পেপার অফ হ্যামেলিন। তিনি 1889 সালের 12 ডিসেম্বর পরলোক গমন করেছিলেন এবং তিনি বিয়ে করেছিলেন এলিজাবেথ ব্যারেটকে। এলিজাবেথ ব্যারেটের সঙ্গে তার প্রেম ছিল এবং তারা যেহেতু তাদের পরিবার, এলিজাবেথের পরিবার তাদের এই সম্পর্কটাকে মেনে নিয়েছিল না, তাই তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। এই হচ্ছে তারপরে কিন্তু এলিজাবেথ ব্যারেটের নাম হয়েছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। মোটামুটি তোমরা এই তথ্যগুলো জেনে রাখলেই হবে। এবার দেখো আমরা মূল কবিতাতে ঢুকলাম। কবিতাটা মাই লাস্ট ডাচেস একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি তোমাদের জানতে হবে। ড্রামাটিক মনোলগ হচ্ছে স্বভক্তিমূলক কবিতা। এখানে দেখো স্বভক্তিমূলক কবিতা মানে এক ধরনের কবিতার একটা ফর্ম, যেখানে আমরা একজনকে স্পিকার পাবো, যে স্পিকার কথা বলবে এবং কথোপকথনের মধ্যে দিয়ে বিভিন্ন ইস্যুস তুলে ধরবে, বিভিন্ন বিষয় তুলে ধরবে, বা নিজের ক্যারেক্টারিস্টিকের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবে, বা নিজের জীবনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবে, বা যে কোনো বিষয় তুলে ধরতে পারে। এবং তার এই স্পিকারের সামনে একজন আমরা লিসেনার পাবো, যে লিসেনারটা একেবারে সাইলেন্ট, যে কোনো কথা বলবে না। গোটা কবিতা জুড়ে তার অর্থাৎ স্পিকারের কথা কিন্তু চুপ করে শুনবে। এক বা একাধিক এরকম স্পিকার, এরকম লিসেনার কিন্তু থাকতে পারে। আমরা এই যে কবিতাটা, এই কবিতাটা দেখবো যে এই কবিতাটার সোর্স হচ্ছে ড্রামাটিক লিরিক্স। 1842 সালে ড্রামাটিক লিরিক্স, রবার্ট ব্রাউনিং এর লেখায় ড্রামাটিক লিরিক্সের বেলস অ্যান্ড প্রমিগ্রানেটস এর 3য় নম্বর সিরিজে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। যখন এই কবিতাটা প্রকাশিত হয়েছিল তখন এই কবিতাটার নাম ছিল ফ্রান্স অ্যান্ড ইটালি, আই ইটালি এই নামে। পরবর্তীকালে 1889 সালে এটা কিন্তু নাম বদলে রাখা হয়েছিল মাই লাস্ট ডাচেস ফারেরা, এরকম নাম করা হয়েছিল। এবং 1863 সালে এই রবার্ট ব্রাউনিং এরই ড্রামাটিক রোমান্স নামে একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। সেই ড্রামাটিক রোমান্সে এই কবিতাটা কিন্তু পরবর্তীকালে ইনক্লুড করা হয়েছিল। আমরা এই কবিতাটা যখন পড়তে যাব তখন আমাদেরকে জানতে হবে এই কবিতাটা কাদের নিয়ে কথা বলা হচ্ছে। এই কবিতাতে আমরা যদি দেখি এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আমরা দেখতে পাবো এই কবিতাটার স্পিকার অর্থাৎ এই কবিতাটার বক্তা হচ্ছেন ডিউক আলফানসো দ্য সেকেন্ড। কে ছিল? ইতালির ফারেরা শহরের পঞ্চম ডিউক ছিলেন। এবং তার যে ডাচেস ছিল, তার যে পত্নী ছিল, তার নাম হচ্ছে লুক্রেজিয়া দি মেডিসি। এই লুক্রেজিয়া দি মেডিসিকে ডিউক আলফানসো দ্য সেকেন্ড বিয়ে করেছিলেন যখন লুক্রেজিয়ার বয়স মাত্র 14 বছর বয়স। অর্থাৎ 14 বছর বয়সী এক শিশুসুলভ নারীকে তিনি বিয়ে করেছিলেন। আর বিয়ের ঠিক 3 বছর পরে যখন লুক্রেজিয়া দি মেডিসির বয়স 17 বছর হয়ে যায়, তখন কিন্তু সে মারা যায়। এবং এই মৃত্যুটাকে একটা রহস্য বা একটা ধরে নেওয়া হয় যে তাকে খুন করা হয়েছিল, এবং ধরে নেওয়া হয় যে ডাচেসকে যেন তার ডিউক আলফানসো দ্য সেকেন্ডই খুন করেছিল। কিন্তু কে খুন করেছিল এটা টোটালি সাসপিশিয়াস, টোটালি কিন্তু এটা একেবারে সন্দেহ বা একটা গোপন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখব যে এই কবিতার মধ্যে আমরা একজন লিসেনার পাবো, যে লিসেনারটা সাইলেন্ট লিসেনার, তার নাম হচ্ছে নিকোলাস ম্যাড্রাজ। আমরা তাকে এমিসারি বা এনভয় বা মেসেঞ্জার, আমরা যে কোনো নামেই কিন্তু তাকে ডাকতে পারি। কে ইনি অ্যাকচুয়ালি এই যে ডিউক আলফানসো দ্য সেকেন্ড 3টে বিয়ে করেছিল। প্রথম বিয়ে করার পরে যখন তার পত্নী মারা যায় তখন সেটাকে লাস্ট ডাচেস বলছে, তার বেঁচে নেই সেজন্য লাস্ট বলছে। এবার তিনি দ্বিতীয় বিয়ে করবেন, এজন্য তিনি মনস্থির করেছেন। এজন্য কি করেছে, যে টাইরলের যে কাউন্ট, সে কাউন্ট তার নিসকে, বা আমরা বলতে পারি যে ফার্দিনান্দ অন
সে তার মেয়ে বারবারার বিয়ে জন্য একজন ঘটককে পাঠিয়েছিল কার কাছে? এই ডিউকের কাছে, ডিউক আলফানসো দ্য সেকেন্ডের কাছে। আর ঠিক এখান থেকেই কিন্তু কবিতার সূত্রপাত ঘটছে, কবিতাটা শুরু হচ্ছে। তাহলে কবিতাতে যে ডাচেসকে নিয়ে কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে লুক্রেজিয়া ডি মেডিসি, এবং যে যে এই কবিতাতে কথা বলছে সে হচ্ছে ডিউক আলফানসো দ্য সেকেন্ড, এবং এই কবিতাতে যে সাইলেন্ট লিসেনার যে শুনছে সে হলো নিকোলাস ম্যাড্রাস বা এমিসারি। তো চলো আমরা কবিতাটাকে লাইন বাই লাইন ভালো করে পড়ি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করি। কবিতাটা অত্যন্ত বড় একটা কবিতা, তাই এই কবিতাটা সম্পর্কে আমরা একেবারে ডিটেল আলোচনা করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই ভিডিওটাতে যতটুকু কথা না বললেই নয় সেটাই আমরা এই কবিতার মধ্যে তুলে ধরেছি। এই কবিতাতে আমরা যদি দেখি তো আমরা দেখতে পাবো যে কবিতাটা হচ্ছে এক ধরনের ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিকে কবিতাটা লেখা হয়েছে। এই কবিতাটার মধ্যে সেক্সুয়াল জেলাসি আমরা দেখতে পাবো আমরা পাওয়ার সিনড্রোম আমরা দেখতে পাবো। এই কবিতা জুড়ে দেখতে পাবো যে ডিউক কিভাবে তার ডাচেসকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, তার ডমিনেশন পাওয়ারটাকে কিভাবে তিনি সেখানে দেখাতে চাইছে, তার যে 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 ইকোনমিক্যাল যে পাওয়ার, তার যে প্রতিপত্তি, তার যে সম্ভ্রান্ত ব্যাপারটা, তার যে বংশ মর্যাদা, সমস্ত কিছুকে তিনি তার কবিতার মধ্যে তুলে ধরছেন শুধুমাত্র নিজের ওয়াইফকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য। কেননা সে মনে করতো যে তার ওয়াইফের প্রতি তার ক্ষমতা, সুপ্রিম পাওয়ার আছে, তাছাড়া তার উপরে কার কোনো ক্ষমতা কাজ করতে পারে না। বা এটা মনে করতো যে তার ওয়াইফ ফের যা কিছু ঘটবে তার ওয়াইফের জীবনে ভালো হোক মন্দ হোক সেটা কেবলমাত্র ডিউকের জন্য। আর ঠিক এখান থেকেই এই কবিতাটা মোড় নিচ্ছে এবং কবিতাটা একটা সেক্সুয়াল জেলাসি হয়ে দাঁড়াচ্ছে। তো চলো আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি এবং বোঝার চেষ্টা করি। কবিতাটা প্রথম লাইনে বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস, এই হলো আমার শেষ ডাচেস, পেন্টেড অন দ্য ওয়াল। অর্থাৎ পেন্টেড অন দ্য ওয়াল মানে হচ্ছে এই যে দেওয়ালের আঁকা ছবিতে, দেওয়ালের আঁকা ছবিতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে সে হলো আমার লাস্ট ডাচেস। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ, দেখে মনে হয় যেন, লুকিং মানে দেখে মনে হয়, অ্যাজ ইফ যেন, সি ওয়্যার অ্যালাইভ অর্থাৎ সে জীবন্ত। এখানে দেখো একটা সাবজাংটিভ মুড ইউজ করা হয়েছে। কেন? কারণ ছবিটার দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন তার ডিউক, আর যেন ডিউকের যে লাস্ট ডাচেস সে যেন জীবন্ত। আসলে কিন্তু সে জীবন্ত নয়, সে তো একটির মধ্যে আছে, অর্থাৎ ছবিতে তাকে দেখানো হচ্ছে। দ্যাট মিনস লাইফ লেসনেসকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার মধ্যে জীবন নেই, যেন মনে হচ্ছে সে জীবন্ত। আই কল দ্যাট পিস এ ওন্ডার, আমি বলে থাকি এই পিসটাকে, এই জিনিসটাকে এ ওন্ডার, একটা বিস্ময়। অর্থাৎ এখানে এ পিস বলতে বোঝানো হয়েছে লাস্ট ডাচেসের যে ছবিটা, সেই ছবিটাকে। নাও এখন ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে, এখন ফ্রা প্যান্ডলফের হাত, বলছে ফ্রা প্যান্ডলফের হাত ওয়ার্কড বিজিলি এ ডে মানে ব্যস্ততার সাথে পুরো একটা দিন কাজ করেছিল, অ্যান্ড দেয়ার সে স্ট্যান্ডস, এবং এখন তাই সে এখানে দাঁড়িয়ে। এখন তাই সে এখানে দাঁড়িয়ে বলতে কি বোঝালেন? অর্থাৎ ফ্রা প্যান্ডলফ এর নাম তিনি এখানে উল্লেখ করলেন। ফ্রা প্যান্ডলফ কে, এটা তোমাকে তাহলে জানতে হচ্ছে যে হু ইজ ফ্রা প্যান্ডলফ। আসলে ফ্রা প্যান্ডলফ হলো একজন পেইন্টার যিনি এই ছবিটাকে এঁকেছিলেন। আসলে ভিক্টোরিয়ান যুগের একজন বলা যায় যে বিখ্যাত কাল্পনিক একজন পেইন্টার। কল্পনাতে তিনি এই পেইন্টারের ব্যাপারটা কল্পনার মধ্যে দিয়ে এনেছিলেন, যাতে তার এই কথাটা যে শুনছে সেই লিসেনারের মধ্যে একটা ইমপ্রেশন দেওয়া যায় যে তার যে ইকোনমিক্যাল যে পাওয়ার আছে সেটাকে কিন্তু এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাওয়া হয়েছে। আর তিনি আসলে এখানে ফ্রা প্যান্ডলফ হচ্ছে একজন মঙ্ক পেইন্টার। তিনি বলতে চেয়েছেন যে সন্ন্যাসী হলেও তিনি ছবি আঁকায় তিনি একজন দক্ষ ছিলেন। ডিউক তাকে তার প্রাসাদে তার স্ত্রীর ছবি অঙ্কন করার জন্য কিন্তু আহ্বান করেছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি ফ্রা প্যান্ডলফ হচ্ছে একজন ইমাজিনারি, একজন
পেইন্টার, যিনি কিন্তু একজন মঙ্ক ছিলেন, আমরা এক কথায় বলতে পারি। ঠিক তারপরে কি বলছে দেখো, লিসিনারের উদ্দেশ্যে তিনি একটা রেটোরিক্যাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কি বলছেন? উইল ইট প্লিজ ইউ সিট, বলছে আপনি কি দয়া করে একটু বসবেন, অ্যান্ড লুক অ্যাট হার, এবং তার দিকে তাকাবেন, মানে তাকে দেখবেন, আপনি কি একটু বসে তাকে দেখবেন। পরে বলছে দেখো, আই সেড, আমি বলি বা আমি বললাম, ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, অর্থাৎ ফ্রা প্যান্ডলফের নাম আমি ইচ্ছা করেই বললাম। এখানে বাই ডিজাইন মানে হচ্ছে ইচ্ছা করে বলা। আমি ফ্রা প্যান্ডলফের নাম ইচ্ছা করেই বললাম। তিনি বারবার ফ্রা প্যান্ডলফের নাম উল্লেখ করছেন কেন? কারণ তিনি এটাই বোঝাতে চাইছেন যে তার ইকোনমিক্যাল পাওয়ার কতটা, যে সে একজন ফ্রা প্যান্ডলফের মতো বড় মাপের একজন পেন্টারকে তার ওয়াইফের ছবি আঁকার জন্য হায়ার করেছেন বা হায়ার করেছিলেন, এটাকে তিনি বলেছেন। কারণ নেভার রিড স্ট্রেঞ্জার লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স, কারণ তোমার মতো অপরিচিত ব্যক্তিরা দেখো, রিড, নেভার রিড, কখনোই পড়তে পারবে না দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স। এখানে পিকচার্ড কাউন্টেন্যান্স বলতে বোঝানো হয়েছে, পিকচার্ড মানে হচ্ছে মুখের অবয়ব, যে মুখে মণ্ডলের মধ্যে যে চিত্রায়িত ভাবটা আছে, সেই ভাবটাকে তোমার মতো স্ট্রেঞ্জার, তোমার মতো যারা অপরিচিত ব্যক্তি, তারা এটাকে বুঝতে পারবে না। এই কারণের জন্যই কিন্তু ফ্রা প্যান্ডলফের নামটাকে আমি উল্লেখ করেছি। দ্য ডেপথ অ্যান্ড দ্য প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, দেখো, দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, অর্থাৎ এখানে বলছেন যে সেই গভীরতা এবং আবেগ, ওই আবেগ ঘন চাহনির, সেই গভীরতা এবং সেই আবেগ ঘন চাহনির, তারপরে কি বলছে, বাট টু মাই সেলফ দে টার্ন, কিন্তু এই যে আবেগ ঘন এবং প্যাশন, যে তার চাহনির মধ্যে, তার যে আবেগময় চাহনির মধ্যে, যে উৎসুক চাহনির মধ্যে যে গভীরতা, যে আবেগ ছিল, সে আবেগ থাকা সত্ত্বেও, বাট টু মাই সেলফ দে টার্ন, তবুও তারা আমার দিকে ফিরতো বা তারা আমার দিকে ঘুরে তাকাতো। এই কথাটা বলে কিন্তু তারা সে থেমে গিয়েছে, দিয়ে কিছু একটা বলল তারপরে, সেটা কি, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, কেউ কার্টেনটাকে সরাতে পারতো না, আই হ্যাভ ড্রন ফর ইউ, যেটা আমি তোমার জন্য করেছি, বাট কিন্তু আমি করেছি তোমার জন্য, বা কেউ পারে না, আমি পারি, একমাত্র আমি পারি। অর্থাৎ এখানে বলতে চাইছে ডিউক তার ডাচেসের প্রতি তার যে পাওয়ার সিনড্রোম, অর্থাৎ তার ডাচেসকে কিভাবে কন্ট্রোল করে, কিভাবে ডমিনেট করে, এটাকে তিনি এখানে বলতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে আমার ওয়াইফকে আমি আমার নিজের সম্পত্তি মনে করতাম, আমার ওয়াইফকে আমি কাউকে দেখতে দিতাম না, অর্থাৎ কারো আমার ওয়াইফের দিকে তাকে দেখার মতো সাধ্য ছিল না, অর্থাৎ তার ওয়াইফের প্রতি তার যে ডমিনেটিং ফিগার যেটা ছিল, সেটা জন্য সে এই কথাটা উল্লেখ করছেন। সে মনে করত যে, নিজেকে মনে করত যে এই ডাচেসের জীবনে সেই হচ্ছে সুপ্রিম ক্ষমতার অধিকারী, এবং যেটা ক্লিয়ারলি কিন্তু বোঝায় যে এই যে ডাচেস, সে ডাচেসের অ্যারোগেন্সকে, ইগোইজমকে বোঝায়, বা তার যে অধ্যত্ব, সেই অধ্যত্বটাকে কিন্তু এই অংশটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। ঠিক তারপরে কি বলছে দেখো, অ্যান্ড সিমড, এবং মনে হতো, অ্যাজ দে উড আস্ক মি, যেন তারা আমাকে প্রশ্ন করত, অ্যাজ দে উড আস্ক মি, মনে হতো, এবং মনে হতো যেন তারা আমাকে প্রশ্ন করতে চায়, ইফ দে ড্রাস্ট, যদি তারা সাহস পায়, তাহলে তারা আমাকে প্রশ্ন করতে চায়। কি প্রশ্ন? হাউ সাচ আ গ্ল্যান্স কেম দেয়ার, কিভাবে এমন দৃষ্টি সেখানে এলো, এই যে এত সুন্দর যে ডিপ যে প্যাশন, যে প্যাশন, তার আর্নেস্ট গ্ল্যান্সের মধ্যে যে ডেপথ আছে, যে প্যাশন আছে, এটা কোথা থেকে এলো, এই ব্যাপারটা সে জানতে চায়। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন, বলছে যে সুতরাং নট দ্য ফার্স্ট আর ইউ, বলছে তুমি এখানে দেখো, এখানে এনজাম্পমেন্ট আছে, অর্থাৎ যখন কোনো কবিতাতে কোনো একটা লাইন এক
কোন একটা লাইন যখন একটা লাইনে শেষ হয় না, মানে কোন একটা অংশ যখন একটা লাইনে শেষ হয় না, তার কনজিকিউটিভ যে লাইন আছে, যে তার পরবর্তী যে লাইন আছে, সেই লাইন পড়ার পরে কিন্তু গোটা অর্থটা পরিপূর্ণ হয়, সেটাকে বলছে এনজাম্পমেন্ট। তো এখানে দেখো তোমরা সেরকমই বলছে, শো নট দ্য ফার্স্ট আর ইউ টু, মানে ইউ আর নট দ্য ফার্স্ট, এরকমটা হতো। ঠিক আছে, তো কি বলছে যে তুমি প্রথম নয় যে আমার দিকে ঘুরেছো and asked দাস, এবং আমাকে এমন করে প্রশ্ন করেছো। বলছে তুমি প্রথম নয় যে আমার দিকে এভাবে ঘুরেছো এবং আমাকে প্রশ্ন করেছো, তুমি প্রথম নও। স্যার মহাশয়, ইট ওয়াজ নট হার হাজবেন্ড প্রেজেন্স অনলি, বলছে মহাশয় শুধুমাত্র তার হাজবেন্ডের, তার স্বামীর উপস্থিতির জন্য নয়, কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, অর্থাৎ যেটাকে বলি আনন্দের চিহ্ন রানীর গালে, অর্থাৎ আনন্দের যে চিহ্নটা রানীর গালে ছিল, এখানে স্পট অফ জয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, তোমায় কিন্তু এটা ভালো করে পড়তে হবে যে স্পট অফ জয় বলতে এখানে কি বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে এক্সপ্রেশন অফ জয় অ্যান্ড ব্লাশ, অর্থাৎ আনন্দ এবং লজ্জার যে এক্সপ্রেশন, সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি রাজার যে পসেসিভনেস, রাজার যে জেলাসি অ্যাটিটিউড, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়। তিনি বলছেন যে এই যে যেটাকে আমরা এই আনন্দের চিহ্ন বলি, যেটাকে আমরা আনন্দের চিহ্ন বলি, যেটা রানীর গালে আছে, পারহ্যাপস সম্ভবত ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, ফ্রা প্যান্ডলফ বলার সুযোগ পেয়েছিল, হার ম্যান্টল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ। হার ম্যান্টলস, ম্যান্টলস মানে হচ্ছে এক ধরনের আলখাল্লা টাইপের পোশাক বা ঢিলেঢালা পোশাক, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। যে কি বলছে, যে ফ্রা প্যান্ডল বলার সুযোগ পেয়েছিল যে তার রানী যে আলখাল্লা পোশাক বা যে পোশাক পরেছিল, রানীর হাতের কবজি অতিরিক্ত ঢেকেছিল, এই কথাটা বলতে পেরেছিল। Orpent must never hope to reproduce the faint half plush that dies along her throat. এখানে বলতে চাইছে, দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে তুমি আগে বোঝো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাকে এখানে আগে বুঝতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড কি বলতে চাইছে। দেখো এখানে পেইন্ট বলতে বোঝানো হয়েছে ছবি বা ছবি, মাস্ট অবশ্যই, নেভার কখনোই না, হোপ মানে, হোপ মানে এখানে আশা করা, রিপ্রোডিউস মানে পুনর্নির্মাণ করা, ফেন্ট মানে হচ্ছে মৃদু, আর হাফ ফ্লাশ মানে বোঝানো হয়েছে মানে অর্ধেক বা আধার রক্তিম, মানে আধা যে রক্তিমের মতো যে আভা, সেটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ অর্ধেক রক্তিম আভা বা রেডিস গ্লো, যেটাকে বলছে ডাইজ, যেটা শেষ হয়, অ্যালং হার থ্রট মানে হচ্ছে গলা বরাবর। এবার দেখো কি বলতে, আসলে অর্থটা কি বলতে চাইলো, বলছে যে যে রংটা বা যে ছবিটা আছে, মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট, অর্থাৎ তার গাল বেয়ে নেমে আসা, তার গাল বেয়ে নেমে আসা যে লজ্জার লাল রং, সেই লাল রংটাকে কখনোই কিন্তু ফুটিয়ে তুলতে পারবে না, অর্থাৎ সেই রঙের সাধ্য নেই ওই হালকা আধো লজ্জার আভাটুকু যা তার গাল পর্যন্ত শেষ হয়েছে তাকে ছবিতে ধরতে পারার। আমরা রং এর সাধ্য নেই ওই হালকা অর্ধেক রক্তিম আভা বা অর্ধেক লজ্জার যে আভা যা তার গাল পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, সেটাকে ছবিতে তুলে ধরার সাধ্য নেই, আমরা বলতে পারি। ঠিক তারপরে কি বলছে দেখো, সাচ স্টাফ, সাচ স্টাফ বলতে এই প্রকারের ব্যাপার। এখানে সাচ স্টাফ বলতে কি বোঝানো হয়েছে, এই যে যে কথোপকথনগুলো করেছে এই বিষয়গুলোকে এখানে সাচ স্টাফ বলা হয়েছে, মানে এই ধরনের বিষয় আদিগুলোকে আমরা যখন তোমাদের জন্য যখন আমরা শর্ট প্রশ্ন যখন তোমাদেরকে আমরা আলোচনা করব, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি সাচ স্টাফ বলতে কি বোঝানো হচ্ছে। এই যে তুচ্ছ তুচ্ছ বিষয়গুলোর কথা বোঝানো হচ্ছে, যখন কারণ বলছিল যে তার ওয়াইফের, অর্থাৎ তার লাস্ট ডাচেসের যে মুখের মধ্যে যে লজ্জার যে ছাপটা ছিল বা আনন্দ বা লজ্জার যে ছাপ ছিল, সেটা কেবলমাত্র তার হাজবেন্ডের উপস্থিতির কারণে ছিল না, বাট অলসো দ্য ফ্ল্যাটারিং কমেন্টস অফ পেইন্টার মেড হার ব্লাশ, এমনকি এই পেইন্টারের যে ফ্ল্যাটারিং বা এই যে তোমার ছলনা করে
যে কমেন্ট গুলো করতো সেগুলো কিন্তু তার গালে লজ্জা বা আনন্দের যে আনন্দময় যে লজ্জার রং যে নিয়ে আসতো সেটা কিন্তু নিয়ে আসতো। এছাড়াও ফ্রা প্যান্ডলফ ডিউককে বলেছিল যে ডাচেস যে পোশাকটা পরে আছে সেটা তার কবজিকে অতিরিক্ত ঢেকে রেখেছে। এই এই পুরো এই সমস্ত বিষয়গুলোকে এখানে সাচিস্টা বলা হয়েছে যে 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওয়াজ কোর্সে বলছে সৌজন্য, ওয়াজ কোর্সে বলছে সৌজন্যতা বা শিষ্টাচারপূর্ণ আচরণ। সি থট সে ভাবলো বা সি থট সে ভাবতো, কজ এনাফ অ্যান্ড সি থট অ্যান্ড কজ এনাফ সে ভাবতো এবং কজ এনাফ এবং এটাই ছিল মানে এনাফ মানে যথাযথ কারণ। এটা ছিল কি যথাযথ কারণ। শিষ্টাচারপূর্ণ আচরণ কিন্তু সে ভেবেছিল এ সকল কারণ ছিল যথেষ্ট। কিসের জন্য যথেষ্ট? ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এই যে আনন্দের ছাপকে তুলে ধরার জন্য এগুলো যথাযথ কারণ ছিল। এ হার্ট, তার একটা হৃদয় ছিল। হাউ উইল আই সে, হাউ শ্যাল আই সে, আমি কিভাবে বলি আপনাকে। টু শুন মেড গ্ল্যাড, বলছে খুব সহজেই আনন্দিত হয়ে উঠতো। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই যেন মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, বলছে সে পছন্দ করে ফেলতো যা জাত সে দেখতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং তার যে দৃষ্টি ওয়েন্ট এভরিহোয়ার, যেন সব দিকে যেন যেত, সবকিছু যেন সে দেখতো। স্যার ইট ওয়াজ, এখানে দেখো টি ওয়াজ বলেছে, টি ওয়াজ মানে এখানে ইট ওয়াজ পোয়েটিক ইউজ এখানে। স্যার মহাশয়, ইট ওয়াজ অল অন, বলছে এটা ছিল, এই সবকিছু ছিল একই রকমের। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, বলছে মাই ফেভার মানে আমার, এখানে মাই ফেভার বলতে বোঝানো হয়েছে যে এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে যে আমার যে উপহার অ্যাট হার ব্রেস্ট, তার বুকের উপরে আমার যে উপহার, দ্য ড্রুপিং অফ মাই ডে লাইট ইন দ্য ওয়েস্ট, আর পশ্চিম দিকে সূর্যের অস্ত যাওয়া। ড্রুপিং অফ দ্য ডে লাইট অর্থাৎ পশ্চিম দিকে দিনের আলো ম্লান হয়ে যাওয়া, এবং আমার আমার ডাচেসকে দেওয়া যে মূল্যবান যে গিফট বা গহনা, এখানে বোঝানো হয়েছে মালা বা হার, যে হারটা উপহার দিয়েছিল সেটার কথা বলা হয়েছে, যেটা তার গলায় আছে। দ্য বাউ অফ চেরিজ সাম অফিসেস ফুল ব্রোক ইনটু দ্য অর্চার্ড ফর হার, এবং বলছে যে বাউ অফ, আর চেরিজ বলতে শাখা, বাউ অফ চেরিজ বলতে এখানে বোঝানো হয়েছে যে শাখা, অর্থাৎ কোনো একজন অফিসেস ফুল মানে কোনো একজন মূর্খ চাকর বাকরের, অফিসেস ফুল বলতে মূর্খ চাকর বাকরের ওই যে চেরির ফলের বাগান থেকে চেরি ফলের ডাল ভেঙে নিয়ে, তার জন্য চেরি ফলের ডাল ভেঙে নিয়ে আসা। দ্য হোয়াইট মিউল, সাদা খচ্চর বা যেটাকে আমরা বলতে পারি ঘোড়া, সাদা ঘোড়ার, হোয়াইট মিউল। সি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, যে প্রাসাদের সামনের চত্বরে সাদা খচ্চরের পিঠে চেপে ঘোড়া। অল অ্যান্ড ইচ, সবকিছু এবং প্রত্যেকটা বিষয়। উড ড্র ফ্রম হার, তার কাছ থেকে পেত, কি পেত? তার কাছ থেকে পেত অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, অর্থাৎ একই রকমের প্রশংসার কথা শুনতে পেত। তাহলে এই যে অ্যাপ্রুভিং স্পিচ বলতে কি বোঝানো হয়েছে, এটা তোমাদের 2 মার্কের জন্য কিন্তু রেডি করতে হবে। অর ফ্লাস অ্যাট লিস্ট, অর ফ্লাস, ফ্লাস বলতে কি বোঝানো হচ্ছে, যে ফ্লাস বলতে বোঝানো হচ্ছে অথবা সবার প্রতি একই রকমের লজ্জাসুলভ হাসি, সবার প্রতি একই রকমের লজ্জাসুলভ হাসি, একই রকমের, এটা বলতে চেয়েছে। অ্যাটলিস্ট মানে প্রায় একই রকমের। সি থ্যাঙ্কড মেন, সে মানুষকে ধন্যবাদ দিত। গুড, ভালো কথা। বাট থ্যাঙ্কড সাম হাউ, কিন্তু সে এমন ভাবে ধন্যবাদ দিত। আই নো নট হাউ, আমি জানি না। আই নো নট হাউ মানে এখানে বলতে চেয়েছে যে আমি জানি না কিভাবে, যেন অ্যাজ ইফ, যেন সি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স, মানে আমার যে গিফট
900 বছরের যে ওল্ড, আমার যে 900 বছরের পুরনো বংশ মর্যাদা, আমার দেওয়া উপহার, মানে আমার উপহার দেওয়া 900 বছরের পুরনো বংশ মর্যাদাকে কি করতো, সে র্যাঙ্ক মানে বসাতো বা মূল্য দিত উইথ এনিবডিজ গিফট, অন্যান্য যে কোনো লোকের দেওয়া উপহারের সাথে একই সারিতে বসাতো বা একই ভাবে মূল্য দিত। অর্থাৎ এখানে সে 900 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 900 বছরের পুরনো নামের কথা উল্লেখ করছেন, মানে তার যে অ্যারিস্টোক্রেটিক বা তার যে সম্ভ্রান্ত পরিবার এবং তার যে পরিবারের যে কি বলবো, যে বোল্ডনেস, পরিবারের পারিবারিক ঔদ্ধত্যকে কিন্তু এখানে প্রকাশ করতে চাইছেন, যে তার পরিবার কতটা ধনী ছিল এবং তার পরিবার কতটা পাওয়ারফুল ছিল সেই সময়ে, সেটাকে বোঝানো হচ্ছে। আর আমার এই 900 বছরের পুরনো যে বংশ মর্যাদা সম্পূর্ণ যে উপহার, সেই উপহারের সাথে যে কোনো মানুষের উপহারকে একই সারিতে বসাতো। হু স্টুপস টু ব্লেম, বলছে কে দোষারোপ করার জন্য মাথা নত করবে, দিস সর্ট অফ ট্রিফলিং, মানে এই ধরনের তুচ্ছ বিষয়গুলোকে নিয়ে দোষারোপ করার জন্য কে মাথা নত করবে, কে নিচু হবে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যদি তোমার মধ্যে কথা বলার দক্ষতা থাকে, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার মধ্যে নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ এ ওয়ান অ্যান্ড সে, তাহলে এবং টু মেক ইউর উইল, এবং যদি তোমার ইচ্ছে হয় বা তোমার মধ্যে যদি ক্ষমতাটা থাকে যেটা আমার মধ্যে নেই, কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, এটা তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। কি বলতে চাইছে, যে এটা পরিষ্কার করে বলার জন্য কেবল কি অ্যান্ড সে, এবং বলে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, বলছে তোমার মধ্যে এই যে বিষয়গুলো আছে, কেবল তোমার মধ্যেকার এই বিষয়টি ওই বিষয়টি আমাকে কি করে, বিতৃষ্ণা ধরায়, আমাকে ডিসগাস্ট করে, যেটাতে আমি বিরক্ত হই। হিয়ার ইউ মিস, বলছে এই যে হিয়ার ইউ মিস মানে এই যে মিস, এই যে তুমি মিস, তুমি এখানে লক্ষ্যভ্রষ্ট বা তুমি যেন সীমা অতিক্রম করেছো। and or if she let herself to be lesson so, মানে লেসন সো মানে হচ্ছে নিজেকে যদি শিক্ষা দিত বা নিজেকে যদি শুধরে নিত, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়ার্স, নর প্লেনলি মানে কি, আমি সরলভাবে রাখছি না, নর প্লেনলি সেট মানে সরলভাবে আমি সেট করছি না, রাখছি না, হার উইট, তার যে উইট, তার যে বুদ্ধিমত্তা, সেটাকে টু ইয়ার্স তোমার উপরে, আমি তোমার উপরে তার বুদ্ধিমত্তাকে চাপিয়ে দিচ্ছি না। ফরশুট অ্যান্ড মেড এক্সকিউজ, ফরশুট মানে এখানে তা বই কি বা বটেই তো, ফরশুট বটেই তো, মেড এক্সকিউজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করতো। লেখা আছে ইভেন দেন উড বি সাম স্টুপিং, এমনকি তখন কেউ ঝুঁকতে পারতো, ঠিক আছে, এমনকি তখন দেন উড বি সাম স্টুপিং, তখন কেউ ঝুঁকতে পারতো, এন্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি কিন্তু কখনো ঝুঁকবো না, আই চুজ আমি বেছে নিয়েছি নেভার টু স্টুপ, কখনো না ঝুঁকে পড়ার। ও স্যার, বলছে ও মশাই, সি স্মাইল্ড নো ডাউট, মানে সে হাসতো, কোনো সন্দেহ নেই, ওয়েন এভার আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে যেতাম তখন, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু তার পাশ দিয়ে অন্য কেউ গেলেও সে একই রকম করে হাসতো। দিস গ্রিউ, আর এটা বাড়তেই চলেছিল, দিস গ্রিউ বলতে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো, এই ধরনের কার্যকলাপ গুলো যেন বাড়তেই চলেছিল। আই গেভ কমেন্টস, আমি আদেশ দিয়েছিলাম, দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপরে সমস্ত হাসিগুলো যেন থেমে গিয়েছিল, অর্থাৎ যেন মারা গিয়েছিল, কোথাও যেন খুন করার আদেশ দিয়েছিল, কিন্তু কিভাবে মারা গিয়েছিল সেটা কিন্তু তিনি এখানে বলেননি, আর তিনি বলতে চাইনি, ডমিনেটিং ফিগার, তিনি বলতে চাইছেন যে সে যে মারা গিয়েছিল, তার দ্বিতীয় যে সে তার স্ত্রীকে বিয়ে করতে চাইছে, তাকে যেন কোন রকম ভাবে তাকে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে যে এই রকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এখানে এই যে সে দাঁড়িয়ে আছে জীবন্ত অবস্থায়, যেন সে জীবন্ত। উইল ইট প্লিজ ইউর আইজ, বলছে আপনি কি একটু উঠে দাঁড়াবেন, উইল মিট দ্য কোম্পানি বিলো, বলছে আমরা ওই নিচে যারা এসেছে তাদের সঙ্গে আমরা দেখা করব, নিচে
সাথীদের সাথে মানে নিচে যারা এসেছে সঙ্গী বা যারা এসেছে তাদের সঙ্গে। আই রিপিট, আমি আবারও বললাম, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, তোমার যে মাস্টার সে কিন্তু একজন পরিচিত দানশীল বা অতিশয় একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। ইজ অ্যাম্পল অরেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি, কি বলছে, এবং তার কোনো কিছুর অভাব নেই, বা অরেন্ট মানে তার কোনো কিছুর অভাব নেই, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি দিস অ্যালাউডেড, যে আমি কোনো ডাউরি চাইবো মানে আমি কোনো পণ চাইবো আর সে আমাকে দিতে পারবে না, এমনটা ব্যাপার নয়। আই রিপিট, আমি আবারও বলছি, আমি পুনরায় বলছি, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, বলছে তোমার প্রভু কাউন্টের অতিশয় সম্পদ এবং দানশীলতা যা সর্বজন জ্ঞাত, ইজ অ্যাম্পল অরেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স, তা এটার অঙ্গীকারপত্র হিসেবে পর্যাপ্ত যে নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউডেড, যে কোনো প্রকার যে আমার কোনো প্রকার ন্যায্য যৌতুকের দাবি কখনোই প্রত্যাখ্যাত হবে না। যে আমি জানি যে তোমার যে কাউন্ট আছে সে কাউন্টের যে ধন সম্পত্তি আছে বা তার যে দানশীলতা ব্যাপারটা আছে, এতে আমি যাই ডাউরি বা যৌতুক হিসেবে আমি যাই চাই না কেন, তোমার মাস্টার কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করবে না। দো হিজ ফেয়ার ডটার্স সেলফ অ্যাজ আই ভোড, আমি স্বীকার করেছি, যদিও দো মানে যদিও হিজ ফেয়ার ডটার সেলফ, তার যে সুন্দরী যে মেয়ে, তার সুন্দরী মেয়ে, অ্যাজ আই অ্যাভোড যেটা আমি স্বীকার করেছি, অ্যাট স্টার্টিং একেবারে শুরুতে, ইজ মাই অবজেক্ট, যে আমার অর্জনের মূল লক্ষ্য, মানে আমি যে যৌতুক চাই এমনটা নয়, যে তার সুন্দরী মেয়েকে আমি চাই, এটা আমার মূল লক্ষ্য, এটা বোঝাতে চাইছে। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার, বলছে যে নে বলতে এখানে আর্কেইক ইউজ, নে এর অর্থ হচ্ছে না, আমরা এবার যাব, টুগেদার ডাউন একসাথে নিচে, স্যার মহাশয়, নোটিস নেপচুন, এই যে নেপচুনকে লক্ষ্য করুন, দো টেমিং এ সি হর্স, যেটা কি করছে, একটা সি হর্সকে একটা সামুদ্রিক ঘোড়াকে যেন কি করছে, টেমিং করছে, নিয়ন্ত্রণ করছে, পোষ মানিয়েছে, থট এ রেয়ারিটি, এবং এটা একদম একটা দুর্লভ চিন্তা, হুইচ ক্লজ অফ ইন্সব্রুক ক্যাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ক্লজ অফ ইন্সব্রুক ব্রোঞ্জ দিয়ে আমার জন্য বানিয়েছেন। দেখো এটাই হলো কবিতাটার লাইন, অর্থাৎ কবিতাটাতে দ্বিতীয় বিয়ে করার জন্য তার প্রথম পত্নী কিভাবে মারা যায় এবং তার প্রতি সে কিভাবে ডমিনেন্স করছে এবং সে তার পরবর্তী স্ত্রীর প্রতি কেমন ভাবে ডমিনেট করতে চায়, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার জন্যই এখানে তিনি মূলত তার যে এমিজারি এসেছে তার সঙ্গে, ঘটকের সঙ্গে তিনি কথা বলছিলেন। তো এই হচ্ছে মূলত কবিতাটা অত ডিটেলসে বলতে গেলে প্রচন্ড সময় তোমাদের ব্যয় হয়ে যাবে, তাই আমি ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করছি। আমি তোমাদের জন্য এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, বিভিন্ন ফ্রেজ এবং বড় প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। এই কবিতা থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। তো এই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।